গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রতিদিনের মতো আজও অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি। ঘরের বাসি কাজকর্মটা সেরে স্নান করে পুজোটাও করে নিয়েছি। গাছের মাটিগুলো একদম চেপে বসে গিয়েছিল, ভালো করে খুঁড়ে নিলাম, নিয়ে একটু জল দিয়ে দিলাম। গাছটার নাম জানি না, অনেকটা লম্বা হয়েছিল, তো কাণ্ডটাকে 4-5 টুকরো করে নিয়ে 4-5টা টবে বসিয়ে দিয়েছিলাম। প্রত্যেকটা থেকেই বেশ সুন্দর করে পাতা বেরিয়ে গেছে। এবারে রান্নাঘরে এসে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা মুছে নিয়ে আগে ডিশওয়াশারে বাসনটা খালি করে জায়গায় গুছিয়ে তুলে নিলাম। গতকাল রাত্রিবেলাতে 3টে কাপের মধ্যে করে কতিলা ভিজিয়ে রেখেছিলাম। আগে এক জায়গাতে ভিজিয়ে নিয়ে 3 ভাগ করে দিতাম। তারপরে এ বলতো আমারটাতে বেশি আর ও বলতো আমারটাতে বেশি, তো খেতে কেউই তো চায় না। সত্যি বলতে এমন একটা স্বাদবিহীন জিনিস খেতে কেই বা চায় বলো। তো সেই জন্য গতকাল রাত্রিবেলাতে 3টে কাপে 4টে দানা করে সামান্য পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। 1 কাপ করে কতিলা, আজ 4টে করে আমন্ড বাদাম দিয়ে আজকের দিনটা শুরু করলাম। তারপরে রান্নাঘরে জলখাবার বানাবার দায়িত্বটা আমি বাবুকে হ্যান্ডওভার করে দিয়েছি। আজকে সকালে জলখাবারে বাবু বানিয়েছে ওই আপেল, কলা, কিশমিশ, খেজুর দিয়ে স্মুদি। আজ না জলখাবার বানানোর কোনো ঝামেলা, না দুপুরে রান্নাবান্না কিছু আছে। কেন নেই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। জলখাবার খেয়ে বাবু বেরিয়ে গেল মামাম নিজের ঘরে। আমি চলে এসেছি রান্নাঘরে, কিছু এক্সট্রা ক্লিনিংয়ের কাজ আছে, সেগুলো করে নিতে। আজকে ফ্রিজের ওপরে কভারটা তুলে ফেলছি। ওটার ওপরে যেটুকুনি যা ধুলো আছে ভালো করে রেলিংয়ে ঝেড়ে ওটা কাচার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। তারপরে ওপর থেকে নিচ অবধি ভালো করে কলিন দিয়ে আমি ফ্রিজটা মুছে পরিষ্কার করে নেব। আর আমার রান্নাঘরে তোমরা দেখতে পাও ফ্রিজটার মাপে মাপে একটা খোপ বানানো রয়েছে, যার মধ্যে কিন্তু ফ্রিজটা ঢোকানো থাকে। ওই জায়গাটাতে আগে একটা জানলা ছিল, সেই জানলাটাকে বন্ধ করে ওরকম একটা খোপ বানিয়ে নেওয়া হয়েছে। তবে ফ্রিজটা কেনার আগেই কিন্তু ওই খোপটা বানানো। ভগবানের আশীর্বাদে যখন ফ্রিজটা আমরা কিনতে গেছিলাম সেই সময়তে এমনই একটা মাপের আমরা ফ্রিজ কিনেছি যেটা ওই খোপের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এরকম বড় ফ্রিজ একদম মাপে মাপে খোপের মধ্যে রাখা, সেই জন্য দুটো সাইড বা ব্যাক সাইডটা আমি একা একা কখনো সরিয়ে পরিষ্কার করতে পারি না। তার জন্য আমার বাবুর হেল্প দরকার হয়, কারণ ওটাকে সামনে টেনে এনে পাশ দিয়ে যে পরিষ্কার করব তেমন কোনো স্পেস নেই। যাই হোক, ফ্রিজের ওপরটা পরিষ্কার করে নিই, আর যেটুকুনি বাইরে আছে দু সাইডের অংশ সেটুকুনি পরিষ্কার করি, আর ফ্রন্ট সাইডটা। ওপর দিকটাতে হাত দিয়ে ঠিক করে হাত পাচ্ছিলাম না মুছে পরিষ্কার করার জন্য, তো চেয়ার নিয়ে এসে তার উপরে দাঁড়িয়ে আমি ফ্রিজের ওপরটা পরিষ্কার করব। সবার বাড়িতে যাই বা টিভিতে দেখি সবার ফ্রিজে কি সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট লাগানো আছে, আমারও দেখে খুব মন চায় লাগাতে, কিন্তু কি করব, আমার ফ্রিজের সামনের দিকটা পুরোটাই কাঁচের, যার জন্য কোনো রকম কোনো ম্যাগনেট ওখানে ধরে না। ফ্রিজের পাশে যেটুকুনি অংশ দেখা যায় ওই সাইডে আমি ম্যাগনেট লাগিয়ে রাখি। তাও 2টো ম্যাগনেট আছে। এই যে দার্জিলিং গেছিলাম সেখান থেকে নিয়ে আসা হয়েছে একটা ম্যাগনেট, আর একটা গোয়ার থেকে কেনা। আরও তো বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু ওই ফ্রিজের ওপরে যেহেতু লাগানো যায় না, ওই জন্য ম্যাগনেটের দিকে কখনো কিনবো এরকম কিছু ভাবিনি। এখন আমার মন হয়েছে যে ম্যাগনেট কোথাও গেলে পরে কিনে আনবো, সাইডে যেটুকুনি জায়গা আছে দেখানো যায় ওইখানে লাগিয়ে রাখবো। এটা এবারে দার্জিলিং থেকে কিনে নিয়ে আসা হয়েছে, আর একটা কেনা গোয়ার থেকে। আমি যেহেতু প্রতিদিন একবার করে সমস্ত জিনিস চেষ্টা করি ডাস্টিং করে নেবার জন্য, সেই জন্য তেমনভাবে আর কোনো কিছু নোংরা হয় না। ফ্রিজের মাথার ওপরে একটা শারদা মায়ের ছবি রয়েছে, আর এই আর্টিফিশিয়াল গাছগুলো যেগুলো একটা সময়ে আমার এই কাউন্টার টপের গ্যাস ওভেনের পাশে ছিল, এখন ওইখানটাতে আমি মানি প্ল্যান্ট রেখে দিই, সেই জন্য এগুলো ফেলে দেবো, তাই ফ্রিজের মাথার ওপরে রেখে দিয়েছি। তো এখানে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে এই গাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। যখন যে জায়গাটাতে আমি পরিষ্কার করব বলে ভাবি সেই জায়গাটার কোনো কিছুই আমি বাকি রাখি না। আজকে এইটুকুনি করলাম, আগামী দিন আবার বাকিটা করব, এমন কোনোটাই করি না। যখন যেটা করি হাতে সময় নিয়ে পুরো অংশটা একেবারে পরিষ্কার করে নিই। আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেজন্য ওই সংসারের কাজের মাঝে রান্নাবান্না করতে করতে কিংবা কোনো সময় যদি হাতে একটু এক্সট্রা সময় পেলাম, আমি এইভাবে ঘরে জিনিসপত্রগুলো ক্লিন করে নিই। খেয়াল করে দেখেছি ঘরবাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন বা সুন্দরভাবে সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু ঘরে একটা পজিটিভ ভাইবস আসে।
ফ্রিজটা যেহেতু মেঝের সাথে একদমই লাগোয়া, পায়া বলতে তেমন কিছু নেই, ওই মেঝের থেকে 1 ইঞ্চি মতো উঁচুতে হবে, সেই জন্য ঝাঁটা ঢুকিয়ে ফ্রিজের তলা বা সাইডটা খুব একটা ভালো করে পরিষ্কার করা যায় না। তাই যেটুকুনি সম্ভব হয় আমি প্রতিটা দিন ওই ঝাঁটা দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিই। ঝাড় দেওয়ার পরে যখন আমি মোছামুছি করি তখন ওই ঘর মোছা জলের মধ্যে কখনো আমি শ্যাম্পু, কেরোসিন তেল, সাবানের গুঁড়ো, লাইজল এগুলো ব্যবহার করে থাকি। খেয়াল করে দেখেছি মপ দিয়ে বা ওই ডান্ডা দিয়ে যতই ঘরদোরগুলো মোছা হোক না কেন, কর্নারগুলো কিন্তু খুব একটা ভালো করে পরিষ্কার হয় না, কোনায় কোনায় একটু আধটু ধুলোবালি ময়লা জমেই থাকে। তো সপ্তাহের 7 দিন তো সম্ভব নয়, এই জন্য একটা দিন আমি রেখে দিয়েছি যেদিনকে আমার এই দুটো ঘর আর রান্নাঘরটা হাত দিয়ে মুছি। সাবান জল দিয়ে হাত দিয়ে ভালো করে কোনাগুলো পরিষ্কার করে মুছে নিই। এবারে ছাদের এই জানলাগুলোতে এই ঝাড়ু দিয়ে আলগা যে ধুলোটা আছে সেটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তারপরে আমার যে ওই টাওয়ালটা আছে সেটা দিয়ে আর কলিন দিয়ে কাঁচগুলোকে চেপে চেপে মুছে পরিষ্কার করে নেব। প্রত্যেক দিন তো এইগুলো মোছামুছি করা হয় না, সপ্তাহে একটা দিন আমি এরকমভাবে এই এক্সট্রা ক্লিনিংয়ের কাজগুলো করে থাকি। ছাদের জানলাতে যে পর্দাগুলো লাগানো আছে সেটার হাইটটা অনেকটা, আমি যে চেয়ারের ওপরে দাঁড়িয়ে আছি আমার মাথার ওপরেও দেখো আরও কতটা উঁচু, হাত দিয়ে আমি ওরকমভাবে পর্দাগুলো খুলতে পারবো না, মানে আমি হাত পাই না। ওই 2 মাস অন্তর অন্তর বাবু খুলে দেয়, তারপরে আমি ওগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে কেচে আবার পরিয়ে দিই। খুলতে পরাতে দুটোতেই আমার বাবুর সাহায্য দরকার হয়। এই পয়লা বৈশাখের আগে পর্দাগুলোকে খুলে কাচা হয়েছে, আবার ওই জুন জুলাই মাস নাগাদ পর্দাগুলোকে খুলব। ঘরের জানলার পর্দাগুলো প্রতি মাসে একবার করে আমি কাচি ঠিক কথাই, কিন্তু ছাদেরটা আমার পক্ষে একদমই অসম্ভব। ভিডিওর মধ্যে দিয়ে তো তোমরা দেখতেই পাও যে আমার 3 তলাটা কতটা খোলামেলা। ঘরে বড় বড় দুটো জানলা আছে, বাইরে যদি হাওয়া চলে সেই জানলা দুটো যদি খুলে দেওয়া হয় তাহলে এক এক সময় ফ্যান না চালালেও হয়ে যায়। আর ছাদের রেলিংয়ে এতগুলো জানলা আছে, সবগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে বুঝতেই পারছো কি প্রচণ্ড হাওয়া চলে। তবে মামামের ঘরে একটা সাইডে জানলা আছে, সেই জন্য ওর ঘরে হাওয়াটা একটুখানি কম খেলে। অপোজিট দিকটাতে আমার বাথরুম যেহেতু আছে সেই জন্য ওখানে আর জানলা করার জায়গা ছিল না। প্রায় 30 থেকে 35 মিনিট মতো লেগে গেছে ছাদের প্রতিটা জানলা ভালো করে মুছে পরিষ্কার করতে। আজকে আমি ভিতর দিক থেকে পরিষ্কার করলাম, বাইরের দিক থেকে যখন পরিষ্কার করা হয় ওটা তখন বাবু করে, কারণ চেয়ারের ওপরে যদি দাঁড়িয়ে বাইরের দিকটা আমি মোছামুছি করি পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, ওটা খুব রিস্কি, ওই জন্য ওই কাজটা আমি করি না, ওই কাজের দায়িত্বটা বাবুর। হঠাৎ করে অবাক হয়ে গেলে না, শাড়ি পরে কি করে চলে এলাম? কারণ আছে, ওই জন্যেই শাড়ি পরেছি, এক জায়গায় যাওয়ার কথা আছে তাই রেডি হয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন সামনে এসে কথা বলছি একটাই কারণে, হঠাৎ করে তোমরা হয়তো দেখছো এই তো আমি কুর্তি আর ট্রাউজার পরেছিলাম, শাড়ি কি করে পরে ফেললাম। কাজ করলাম কিছুটা, ঘরের কিছুটা কমপ্লিট করে নিয়ে শাড়িটা পরে এলাম, কারণ আমাদের এই যে পাশের বাড়ি আছে ওইখানে কাকিমা বৈষ্ণব সেবা দিয়েছেন, তো সেখানেই যাবো একটুখানি পুজো দিতে। বাবু গেছে মালা মিষ্টি এগুলো আনতে, ও এলে পরে তারপরে আমি যাব, আমাকে বললো যে রেডি হয়ে থাকতে। তো শাড়িটা পরে নিয়েছি, তো শাড়ি পরেই যাব, ওইখানে কীর্তন হচ্ছে এখন। আর আজকে দুপুরে রান্নাবান্না কিছুই নেই, ওইখান থেকেই খাবার দাবার আসবে, যখন খাবার পাঠাবে তখন কি খাবার দাবার এসছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার আগে চলো ওই বাড়িতে গিয়ে পুজোটা দিয়ে একবার ঘুরে অন্তত আসি। মানে ঘরের কাজকর্ম অর্ধেক করেছি, করে তারপরে শাড়িটা পরেছি, তো যতক্ষণ না বাবু আসছে ততক্ষণ হাতে সময় আছে, একটু আধটু কাজ আরও করে নিই। সকাল 10:30 বাজে, আর শুনতেই পেলে কেন শাড়িটা পরে নিয়েছি। তো শাড়ি পরে যা প্রচণ্ড গরম লাগছিল, কাজ করব আর কি, ভাবলাম আর যেটুকুনি কাজ বাকি আছে এই বিছানার ওপরে যে চাদরটা, নতুন চাদর যেটা পাতা হয়েছিল ওটা আজকে তুলে ফেললাম, ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কাচার জন্য, আর আরেকটা কাঁচা ধোয়া পরিষ্কার বিছানার চাদর পেতে নিচ্ছি। এক্সট্রা ক্লিনিংয়ের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে শুধু আজকে সকালে স্মুদিটা বানানো হয়েছে, রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ঘরদোরগুলো তো সকালে ঝাড় দিয়ে মোছাই হয়ে গেছে, এখন আর সময় নেই, আর সত্যি কথা বলতে আর ইচ্ছাও করছে না, তাই জন্য ওই রান্নাঘরে ডাস্টিং করেছি, করে নিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। মনে মনে এটাই ভেবেছি, বিকালবেলাতে তো প্রত্যেক দিন আমার এই ঘরটা, মামামের ঘরটা আমি বিকালবেলাতে মুছি,
আর রান্নাঘরটা তো রাত্রিবেলাতে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে মুছে নিই, সেই জন্য এখন আর এক্সট্রা মোছামুছির কাজটা করব না। আর এইখানে দেখো বিছানার চাদরটা বদলাবার সাথে সাথে ঘরের লুকসটা একদম বদলে গেল। আমরা তো মানুষ, মেশিন তো নয় যে 24x7 একদম এক নাগাড়ে কাজ করে যাব। মাঝে মধ্যে এরকম উৎসব অনুষ্ঠান, বাড়িতে লোকজন আসা, কোথাও বেড়াতে যাওয়া, কোনো নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার থাকলে পরে রান্নাঘরে পুরো তালা পড়ে যায়। সেই দিনগুলো কিন্তু বেশ ভালো লাগে। যা প্রচণ্ড গরম পড়েছে, আমি পাতলা একটা ওই চান্দেরি সিল্ক মতো পরেছি, একদম হালকা পাতলা শাড়িটা 3-4 বছর আগে পুজোয় কেনা হয়েছিল, সেই একবার পরেছিলাম আর আজকে একবার পরলাম। এরকম ধরনের হালকা পাতলা শাড়ি গরমের দিনে পরে যেতে কিন্তু ভীষণ আরাম। আর এই শাড়িটার সাথে গ্রে কালারের ব্লাউজ পিস ছিল, সেটা আমি বানাইনি। তো এখানে যে একটুখানি জারি রয়েছে এই শাড়িটার এই বর্ডারে, তো এটা আমার পাটোলার ব্লাউজ, এই ব্ল্যাক কালারের মধ্যে এখানেও যেহেতু একটুখানি জারির কাজ করা রয়েছে, ওই জন্য এর সাথে ম্যাচিং করে আমি এই ব্লাউজটা পরলাম। নর্মালি আমি পুজোর সময় যখন পরেছিলাম ব্ল্যাক কালারের নেটের ব্লাউজই পরেছিলাম, কিন্তু পুজো বাড়িতে যাব নেটের ব্লাউজটা পরে যাওয়াটা খুব একটা ভালো দেখায় না, সেই জন্য এরকম একটা ব্লাউজ পরলাম। চলো তোমাদেরকে শাড়িটা একটুখানি দেখিয়ে নিই। শাড়িটা হচ্ছে এই যে এরকম, এটা হাফ হাফ হচ্ছে, তলার দিকটাতে গ্রে আর ইয়েলো আর ব্ল্যাক কালারের খোপ করা, পুরো হাফটাই হচ্ছে এই যে এরকম গ্রে আর ইয়েলো দিয়ে খোপ করা রয়েছে। শাড়িটা ভীষণ ব্রাইট, ভীষণ কিন্তু গর্জিয়াস। তোমাদের ক্যামেরায় কতটা আমি বোঝাতে পারছি আমি জানি না, খুব সুন্দর দেখতে শাড়িটা, খুব সুন্দর দেখতে। প্রথমে ভেবেছিলাম এই রেড কুর্তিটা আর এই চিকনকারি ট্রাউজারটা পরে যাব, তারপরে ভাবলাম না, শাড়ি পরেই যাই। এখন আর শাড়িটারি একদমই পরা হয় না, সেই জন্য অনেক দিন পরে পরেছি তো পায়ে পায়ে যেন মনে হচ্ছে আটকে যাচ্ছিল। বিয়েবাড়ির অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্যেই এখন আর শাড়িটা পরা হয়, তবে ইদানিংকালে আর সেরকম নেমন্তন্ন আর আসে না, তাই জন্য শাড়ি যেমন কেনা সেরকমভাবে বাক্সবন্দি করে আলমারিতেই রাখা রয়েছে। আমার কাছে যে অনেক শাড়ি আছে তেমনটা নয়, তবে সিলেক্টেড শাড়ি আমার কাছে প্রচুর আছে। আমি কম কিনি, যেটা কিনি ভালো কেনার চেষ্টা করি। ঘরদোরগুলো তো সব পরিষ্কার পরিচ্ছন্নই আছে, বিছানার চাদরটা বদলে পর্দাগুলো টেনে ঘরটা অন্ধকার করে দিলাম। এখন দুপুর 1:15 মতো বাজে। আমি ওই 12টা 12:30টার মধ্যে ওদের বাড়ি থেকে চলে এসেছিলাম। ওদের বাড়িতে বৈষ্ণব সেবা, খালি বৈষ্ণব বা ওদের গুরুদেবের যে ভক্তরা আছে তারাই খাওয়া দাওয়া করছেন, আর আশেপাশে যারা আছে তাদের বাড়িতে এরকম খাবার পাঠিয়ে দিচ্ছে। ফয়েল প্যাকেটে করে তো খাবারগুলো এসেছিলো, আমি নিজের পাত্রে ঢেলে নিয়েছি, আর 2টো বাটি খালি দেখলাম থার্মোকলের ওরা আলাদা করে প্যাকেট করে দিয়েছিল, সেটা আর ঢালিনি। তো খাবারে রয়েছে ভাত, পেঁপে দিয়ে ডাল, শুক্তো, 5 রকম ভাজা, আলু পনিরের তরকারি, পায়েস, স্যালাড মতো রয়েছে ওখানে, শশা, ওল শাক রয়েছে, আমের চাটনি আর মিষ্টি। খুব খিদে পেয়ে গেছে, লাঞ্চটা সেরে ফেলি। আর আজকের ব্লগটা এইটুকুনি রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।